টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের 35% শুল্ক আরোপ বিষয়। কেন এই শুল্ক আরোপ এবং এর প্রভাব দেশের অর্থনীতিতে কি, সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আমি শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখছেন? আমি এই সিদ্ধান্তটিকে আসলে বাংলাদেশের জন্য একটা ভয়ানক প্রতিযোগিতার অবস্থার মধ্যে দেখছি। কারণ বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে সমস্ত পণ্য বিক্রি করত, রপ্তানি করত, সেগুলোর উপরে গড় যে শুল্ক সেটা কিন্তু 15% ছিল এতদিন পর্যন্ত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের উপরে। এখন 35% শুল্ক নির্ধারণ করার ফলে এটা যে একটা বিরাট ভাবে নেতিবাচক প্রভাব পড়বে তাতে কোনো সন্দেহ নাই। আপনি যেটি বললেন যে এর আগে আসলে 15% শুল্ক দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করত, এখন সেটি 35%। এটা কি আসলে দুটো একসাথে যোগ হয়ে 50% হবে, নাকি ওটা 15 থেকে ওটাকে বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন? এটা এখনো পরিষ্কার হয়নি আমাদের কাছে যে এই 35%-এর সাথে আগের 15% যোগ হবে কিনা। কারণ এর আগে যখন 37% বলা হয়েছিল তখন কিন্তু একটা ক্ল্যারিটি ছিল যে যোগ হবে। তো সেটা যদি হয় সেটা হতে পারে, এখনো আমি বলতে পারছি না এবং আমরা কোথাও দেখিনি যে এরকম একটা ক্ল্যারিটি আছে। তো সেটা যদি হয় তাহলে তো আরো বেশি হবে। সুতরাং কিন্তু দেখুন, একবারে একটা পর্যায়ে পরে যত বাড়তে থাকে সেটা কিন্তু মার্জিনাল ইম্প্যাক্টটা তত বেশি হবে না। আপনি 15 থেকে 20 পর্যন্ত না হয় গেল, যখন 30 উঠে গেল তখন কিন্তু একটা ইম্প্যাক্ট পড়তে মানে খুবই ভয়াবহ। 30-35 পরে 40-50 যেটাই হোক, আপনার ওই ধাক্কাটা কিন্তু অলরেডি হয়েই যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে 50 হলে আরো বেশি হবে ইয়েটা আপনার আমাদের উপরে প্রভাবটা, কিন্তু 35 যথেষ্ট মানে নেতিবাচক প্রভাব পড়ার জন্য। সেটি কিভাবে পড়বে বলে আপনি মনে করেন? দেখেন, তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ মূলত যে পণ্যটি সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে সেটি হচ্ছে তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের রপ্তানির ক্ষেত্রে একক যে দেশ সেটার মধ্যে রয়েছে এককভাবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আমদানি করে থাকে। ইউরোপীয় ইউনিয়নে আমাদের তৈরি পোশাক শিল্প রপ্তানি বেশি সবচেয়ে, কিন্তু সেখানে তো অনেকগুলো দেশ রয়েছে। তো এতদিন পর্যন্ত যদিও বাংলাদেশ 15%-এর মতো গড়ে শুল্ক দিয়ে প্রবেশ করতো, তারপরেও বাংলাদেশ প্রতিযোগিতার সক্ষমতাটা ধরে রাখতে পেরেছিল। কারণ বাংলাদেশের উৎপাদনশীলতায় বলেন কিংবা উৎপাদন খরচ ইত্যাদির কারণে। এখন যদি 35% হয় তার মানে সরাসরি ভাবে উৎপাদন খরচ অনেকখানি বেড়ে যাবে। এবং অন্যদিকে যে বাংলাদেশের যে প্রতিযোগী দেশ রয়েছে, বিশেষ করে ধরেন ভিয়েতনাম, যারা কিনা 20% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করার সুবিধাটা এখন পাবে, তাদের সাথে আলোচনা হয়েছে সেটা। তো সেই ক্ষেত্রে তো আমরা বাংলাদেশ একটা পুরোপুরি অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশনে পড়ে যাচ্ছে। তো সেখানে রপ্তানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় বিষয়টি হচ্ছে যে এইটা তো শুধুমাত্র রপ্তানি খাত পণ্য কমে যাওয়ার, রপ্তানি আয় কমে যাওয়ার প্রেক্ষিতে আপনার অর্থনৈতিক একটা প্রভাব পড়বে এবং এটা বিভিন্ন খাতে পড়বে। যেমন ধরেন এটার সাথে ব্যাংকিং খাত, ইন্স্যুরেন্স খাত, অবকাঠামো, পরিবহন, তারপরে হচ্ছে মানব সম্পদ, বিশেষ করে যারা কাজ করে, একটা বিরাট একটা চেইন ইম্প্যাক্ট করবে। ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যেগুলো আমরা বলে থাকি, সব সামগ্রিকভাবে প্রভাব পড়বে। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে এটা আমাদের কর্মসংস্থানের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। যদি আমার রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা ধরে না রাখতে পারি, যদি রপ্তানির পরিমাণটা কমে যায়, তাহলে তো সেখানে স্কেল ডাউন করতে হবে। তখন সেটা আপনার কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়বে, সেটা দারিদ্র্যের উপরে যেয়ে পড়বে। সুতরাং সামগ্রিকভাবে কিন্তু এটার একটা মাল্টিপ্লায়ার ইম্প্যাক্ট আমরা লক্ষ্য করবো এইটার ফলে, যদি আমরা এটার মোকাবেলা করতে সক্ষম না হই। এবং মোকাবেলা করাটা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। আপনি বলছেন যে এতে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা কমে যাবে, বিশেষ করে আমাদের প্রতিযোগী দেশগুলোর তুলনায়। এছাড়া মানে মার্কিন বাজারেও তো আসলে আমাদের চাহিদাটা কমে যাবে পোশাকের, সর্বোপরি যদি দাম বেড়ে যায় এবং শুল্ক বেশি দেই, তো সেক্ষেত্রে কি আমাদের রপ্তানি এখানে অনেকটাই কমে যেতে পারে? হ্যাঁ, সেটাই একটা। দেখেন যে যখন ইম্পোর্ট ডিউটি বাড়ে, যেই দেশ অন্য দেশ থেকে যখন আপনার
ইয়ে করে, পণ্য আমদানি করে, কিংবা আমরা রপ্তানি করি, আমাদের রপ্তানি শুল্ক বাড়ে, তার সেটার অর্থ তো হচ্ছে যে সেই বাজারে যে জিনিসটা কিন্তু দাম বেড়ে যাচ্ছে, এবং সেই দামটা কারা বহন করে? কনজিউমাররা, ভোক্তারা, যারা কাপড় চোপড় কিনছে কিংবা অন্য পণ্য কিনছে তাদের উপরে। তখন যদি বেশি দামে কনজিউমারদের কিনতে হয়, তাহলে স্বাভাবিকভাবে তারা এটার চাহিদা তাদের কমে যাবে। এটা বিশেষ করে এটা তো কাপড় চোপড়, এটা এমন না যে এটার খাদ্য পণ্য, খাদ্য পণ্য যে কিনতেই হবে সেটাও না। তো সেজন্য কিছুটা চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা তো রয়েছে, এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আমাদের রপ্তানি আয়ও এবং রপ্তানির পরিমাণটাও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে আমরা প্রথমবার যখন 2রা এপ্রিল যখন 30% শুল্ক আরোপের কথা হলো, তখন একটা আলোচনা হয়েছিল, মানে আলোচনার বিভিন্ন জায়গা থেকে সম্ভাবনা হচ্ছে যে এমনকি হতে পারে যে এইটার উচ্চ যে ইনক্রিজ যে দাম হবে, সেই দামটা কিছু অংশ বায়ার এবং ব্র্যান্ড বহন করবে কিনা, বাকি কিছু অংশ আপনার যারা বাংলাদেশের রপ্তানি তারা বহন করবে কিনা, যাতে কিনা আপনার যারা ভোক্তা তাদের চাহিদাটা কমে না যায়। তাদের যে হঠাৎ করে তাদের $10 একটা টি শার্ট, সেটা যদি হঠাৎ করে $15 হয়ে যায়, তখন তো সে আর চিন্তা করবে যে কতগুলি কিনবে। তো তখন ওই অতিরিক্ত দামের কিছুটা অংশ ভাগাভাগি করে বায়াররা এবং এক্সপোর্টাররা যদি নেয়, তাহলে কনজিউমার হতো তার উপরে হয়তো ধরেন সেটা 15 না হয়ে হয়তো $12 হলো, $11-12 হলো, তাহলে অত জামটা হলো না। ওই রকম অ্যারেঞ্জমেন্টের কথাও আগে কিছু আলোচনা ছিল। এখন এই প্রক্রিয়াটা থেকে উত্তরণের জন্য সরকার এবং বেসরকারি খাত কি করতে পারে বলে আপনি মনে করেন? অগাস্টের 1 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে আমাদের নির্ধারিতদেরকে আলোচনার আসলে আরো ফলপ্রসূ ইফেক্টিভ আলোচনার মধ্যে যেতে হবে, আলোচনাটা চালিয়ে যেতে হবে, এবং যেই ধরনের বিষয়গুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তোলা হয়েছে সেগুলিকে অ্যাড্রেস করা, যেটা সম্ভব উইদিন আমাদের মানে সম্ভাব্যতা এবং নিয়ম কানুনের মধ্যে। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে সরকারের বিভিন্ন এই উৎপাদন খরচ কমানোর জন্য যে সমস্ত পদ্ধতি, পারিপার্শ্বিক বিষয়ে নজর দিতে হবে। যেমন আপনাকে উৎপাদন খরচ কমাতে হবে। উৎপাদন খরচ কমাতে হলে কি করতে হবে? যে গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামো, এই সমস্ত খরচ কমানো। তারপরে আপনার বিভিন্ন ধরনের জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, পোর্ট ফেসিলিটি বাড়ানো, দুর্নীতি কমানো, মানব সম্পদের দক্ষতা, এই সমস্ত করে আপনার একটা উৎপাদন যে খরচটা কমানো এবং আমাদের একটা এফিসিয়েন্সি দক্ষতা বৃদ্ধি করা, সেটা তো এখনো আমরা করতে পারিনি। তৃতীয় হচ্ছে, এবং সেটা মধ্যমেয়াদী একটা পদক্ষেপ, সবসময় আমরা বলে এসেছি দেখেন, শুধুমাত্র একটা সিঙ্গল প্রোডাক্টের উপর দাঁড়িয়ে অর্থনীতি বেশি দিন থেকে থাকতে পারে না। একটা পণ্য আপনি রপ্তানি করছেন, সেটার উপরে আপনার অর্থনৈতিক বিরাট চাবিকাঠি নির্ভর করছে। সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং আমাদের রপ্তানি বহুমুখীকরণ, সেটা দুটো ক্ষেত্রে, উইদিন আরএমজির মধ্যে যে সমস্ত পণ্য আমরা উৎপাদন করছি, রপ্তানি করছি, সেটার বাইরে যে মোর ভ্যালু এডিশন যেখান থেকে হয় সেগুলো করা। হ্যাঁ, এটা একটা। এবং সেটার জন্য আপনার বাজার খোঁজা, অন্যান্য বাজারে, কয়েকটা বাজারের মধ্যে সীমিত রাখে, অন্যান্য বাজারে সেই বাজারের চাহিদা অনুযায়ী। তো উইদিন আরএমজি পণ্যর প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং মার্কেট ডাইভার্সিফিকেশন। তারপরে হচ্ছে বিয়ন্ড আরএমজি যাওয়া। আমাদের তো অন্যান্য পণ্য আমাদের রপ্তানি করার জন্য রেডি হতে হবে। আমাদের এখানে ফার্মাসিউটিক্যালস আছে, লেদার আছে, লাইট ইঞ্জিনিয়ারিং, তারপরে এগ্রিকালচার প্রোডাক্ট আছে, ফিশ এবং ফিশ জাত পণ্য, এইরকম যে সমস্ত পণ্যের সম্ভাবনা আছে বাজার খোঁজা। আরেকটা বিষয় হচ্ছে যে গুডস ট্রেডের বাইরেও আমাদের সার্ভিস ট্রেড, সেবা, অর্থাৎ মানব সম্পদ, সেটাও কিন্তু আমাদের একটা ট্রেড প্রোডাক্ট। তো সেইটাও কিন্তু ওখানে তো আমাদের প্রচুর সম্ভাবনা রয়েছে, অনেক জনশক্তি রয়েছে। এই জনশক্তিকে দক্ষ করে বিভিন্ন দেশে পাঠানোর জন্য তাদেরকে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া, তাদেরকে দক্ষতা বাড়ানো এবং বিভিন্ন দেশের সাথে আলাপ আলোচনা করা। তো এখানে আমাদের একটা মাল্টিপ্রংড অ্যাপ্রোচ, বহুমুখী একটা অ্যাপ্রোচ না নিয়ে কিন্তু এককভাবে এইভাবে করলে কোনো না কোনো সময় ধাক্কা আসে, প্রায় ধাক্কা আসে।
তো সেই ধাক্কাগুলি কোনো সময় আমরা অবজার্ভ করতে পারি, কিন্তু বেশি জোরে ধাক্কা আসে সেটা তো অবজার্ভ করা সম্ভব হবে না যদি না আমার অন্য পিলারগুলি কিন্তু থাকে ঠিক মতো আমরা আমরা তৈরি করি। সেই অ্যাপ্রোচ, এটা বহুদিনের একটা চাহিদা ছিল। এখন আমাদের এই ট্যারিফটা আসার পরে, ইউএস ট্যারিফ আসার পরে এটা বারবার আমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছে যে আমাদেরকে এই যে ট্রেড যে ল্যান্ডস্কেপ আমরা তৈরি করেছি, ট্রেড কাঠামো, এইটাকে আমাদেরকে এটাকে অন্যভাবে চিন্তা করতে হবে, এটাকে রিক্যালিব্রেট করতে হবে, এটার আধুনিকায়ন, বহুমুখীকরণ এবং আমাদের যে দক্ষতা বৃদ্ধি, এইগুলো সবকিছুর দিকে নজর দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।